মাইন্ড ট্রেনার যেটা আপনার আইডেন্টিটি। আমি সাবিত রায়হান, 800 কোটিতে কিন্তু একজনই। যে একটা মানুষের জীবনে একজন মাইন্ড ট্রেনারের ভূমিকা আসলে কতটুকু দরকার? 3.8 মিলিয়ন ফ্যামিলিজ, প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি খুঁজে দেখবেন যে কেউ না কেউ ডিপ্রেশনে কষ্ট পাচ্ছে। 1 বিলিয়ন পিপল হচ্ছে টিকটকে ডান্স করছে। লাইক আপনি একটু ইমাজিন করে দেখেন যে প্রত্যেক 8 জনের মধ্যে একজন রাস্তায় নাচতেছে। এই পরিমাণ মানুষ এখন সাইকো হচ্ছে আসলে। নেগেটিভ পিকচার দেওয়ার পরে একটা স্বাভাবিক জিনিস উঠাতে পারছে না সে, আবার পজিটিভ পিকচারের পরে অনেক ভারী জিনিস উঠাচ্ছে। 2.5 পিটাবাইট আসলে 100 জীবনেও দরকার নাই। এত বিশাল মেমোরি দেয়া আছে, আমরা ইউজ করছি, তাই না? আমরা ইউজ করছি না। মাদ্রাসায় পড়ো এবং খুব হাসিটা খুব বাঁকা হাসি ছিল যেটা, তবে এইটাই ক্লিক করেছে যে আমি এই যে সবগুলো জ্ঞানকে একসাথে করে আমি মাইন্ড ট্রেনিংয়ে নিয়ে আসি। আপনি যদি একটু ইন জেনারেলাইজ জায়গা থেকে বলেন যে একটা মানুষের জীবনে একজন মাইন্ড ট্রেনারের ভূমিকা আসলে কতটুকু দরকার? দেখুন, মাইন্ড ট্রেনারের প্রথম কাজ হচ্ছে আপনাকে ক্লিয়ারিটি ফিল করানো। ক্লিয়ারিটি ইজ পাওয়ার। যত বেশি ক্লিয়ার হবেন আপনি, এত বেশি আপনি পাওয়ারফুল ফিল করবেন। আনক্লিয়ার যে কোনো কিছু আপনাকে ব্লারিনেসের ফিল দেবে যে আই এম নট ক্লিয়ার ওয়ার আই এম গোয়িং। তো এইটা হচ্ছে প্রথম বিষয়। একজন মাইন্ড ট্রেনার আপনার মাইন্ডে ক্লিয়ারিটি নিয়ে কাজ করবে। যেই জায়গাগুলো উইডস আছে, যে আপনি বাগানটাকে যদি সুন্দর করতে চান, আপনার মেন্টাল হেলথের বাগান, আপনার রিলেশনশিপ এর বাগান, আপনার বিজনেসের বাগান, আপনার জীবনের বাগানটাকে সুন্দর করতে চান, প্রথমে আপনার উইডসগুলোকে ওখান থেকে কাটতে হবে, আপনার বাগানটাকে পরিষ্কার করতে হবে। তো মাইন্ড ট্রেনার প্রথম হচ্ছে আগাছাগুলো দূর করেন। তার প্রথম কাজ হচ্ছে পেইনগুলো নিয়ে কাজ করেন, যে কোন ধরনের ইমোশনাল ডিফিকাল্টিজের মধ্য দিয়ে একটা মানুষ যাচ্ছে, এখান থেকে তাকে হালকা করা হয়। লাইট কাইট ফ্লাইজ হাই, পাতলা ঘুড়ি উড়ে বেশি। তো মাইন্ড ট্রেনের প্রথম কাজ হচ্ছে ইমোশনালি যে আমাদের মধ্যে ভারত্বটা থাকে, অর্থাৎ ধরেন কেউ পাস্ট পেইনফুল মেমোরিজ নিয়ে সে ভারী হয়ে আছে, কেউ প্রেজেন্টে আনসর্টেড লাইফ এই জন্য ভারী হয়ে আছে, ফিউচারটা সে এগুচ্ছে, অনেক গ্রোথ তার, কিন্তু ক্লিয়ারিটি নাই যে কত দূর যাবে, এরপরে কি, এরপরে কি, এই কোশ্চেনগুলো তার মাইন্ডে নাই। এখান থেকে তার মধ্যে ভার ফিলটা হচ্ছে। অথবা টক্সিক এনভায়রনমেন্টের মধ্যে থাকে, অথবা টক্সিক ফ্যামিলি মেম্বার্স, ওইখান থেকে টক্সিসিটি আসে। এই নিউজ, সোশ্যাল মিডিয়া, যে কোনো মিডিয়া থেকে টক্সিসিটিগুলো ঢুকছে যে দুনিয়াতে কী ঘটছে, এতে করে মানুষটা ভার হতে শুরু করে। ভারী মানে উসাইন বোল্ট তো পিঠে বস্তা নিয়ে দৌড়াতে পারবে না, লাইক ফাস্ট হতে পারবে না, তার হালকা হওয়া লাগবে, ফিজিক্যালি তার হালকা হওয়া লাগবে, মেন্টালি তার হালকা হওয়া লাগবে। সো মাইন্ড ট্রেনারের প্রথম কাজ হচ্ছে পেইন নিয়ে কাজ করা, যে পেইনগুলো থেকে আগে তাকে বের পেইন আইডেন্টিফাই করা এন্ড রিমুভ করা। এক্স্যাক্টলি, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে তাকে প্লেজারের দিকে নিয়ে যাওয়া, যে এবার বলো গোল কি, ভ্যালিউ কি, আইডেন্টিটি কি, কেমন ডিসিপ্লিনড হওয়ার জন্য স্ট্র্যাটেজি কি, অ্যাকশন আগে থেকে যা ছিল সেটার কোথায় পরিবর্তন লাগবে, এই অ্যাকশন প্ল্যানটা সাজিয়ে দেয়া। অ্যান্ড এরপরে ফাইনাল কাজটা আসে, সেটা হচ্ছে তাকে অ্যাকাউন্টেবল রাখা। যখন মানুষ গ্রোথের দিকে যায় তখন তো বস হয়ে যায়, তখন তাকে টাইট করে ধরার কেউ থাকে না, সে তখন সবাইকে গাইড করে, সে সবাইকে তখন অর্ডার করে, কিন্তু সে যে বলবে যে আমার এই জায়গাটাতে গ্যাপ হচ্ছে বা এটা আমি কীভাবে, এই কাজটা হচ্ছে একজন মেন্টর করেন। যে অসাধারণ অসাধারণ এই অ্যাকাউন্টেবিলিটি জায়গাটা আই ক্যান ফিল। আমার 18 বছরের ক্যারিয়ারের জায়গাতে 2-1 বার হোঁচট আমি খেয়েছি, ডেফিনেটলি আমার দর্শক যারা আছেন তারা জানেন। আমার কাছে মনে হচ্ছে আই ক্যান রিলেট দিস, লাইক দ্য পাওয়ার আই এম হোল্ডিং, এইটা যদি আমাকে কন্ট্রোললেস করে ফেলে বা এটার নিয়ন্ত্রণ যদি আমার না থাকে, তাহলে ডেফিনেটলি এটা লাইফে কোনো না কোনো সময় ডিজাস্টার নিয়ে আসতে পারে। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই, যে এই যে মাইন্ড ট্রেনিং বিষয়টা, এটা কতটুকু সায়েন্টিফিক, পাশাপাশি সাইকোলজি বলে তো একটা ব্যাপার আছে যেটা আদি যুগ থেকেই ছিল, একাডেমিক্যালি সাবজেক্টও আছে, সাইকিয়াট্রি একটা সাবজেক্ট আছে যেটা প্র্যাকটিস করেন ডক্টররা কখনো কখনো মেডিসিন দিচ্ছেন, উপকার পাচ্ছে বা পাচ্ছে না, কিন্তু ওটা সায়েন্টিফিক্যালি রিকগনাইজড। আপনাদের এই সেক্টরটা সাংঘর্ষিক কিনা এই সেক্টরগুলোর সাথে? একদমই না। যেটা আপনি বললেন যে সাইকিয়াট্রি, ওখানে তো মেডিকেশনের বিষয়টা থাকে। তো মাইন্ড ট্রেনিংয়ে প্রথম যে বিষয়টা আমরা বাদ দেই বা বাদ পড়ে, সেটা হচ্ছে মেডিকেশনের কোনো কোশ্চেনই এখানে নেই। আর যেই বিষয়টা হচ্ছে যে সায়েন্টিফিক্যালি প্রুভেন কিনা, মাইন্ড ট্রেনিংয়ে প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে দেখা যাবে যে ফিজিওলজি ইউজ করে কিভাবে মেন্টালি একটা মানুষ ভালো ফিল করতে পারে, এটাকে বলা হয় মাইন্ড অ্যান্ড বডি ওয়ার্ক টুগেদার। তো এটা একটা অংশ, যে ফিজিওলজিক্যাল প্র্যাকটিসে আমরা কিভাবে হরমোনিক চেঞ্জ ফিল করতে পারি। যেমন
আমাদের যে হ্যাপি হরমোনসগুলো আছে, ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন, এন্ডোরফিনস, এগুলোতে আমরা কিভাবে ট্রিগার করতে পারি। আবার যে কর্টিসল রিলিজ হয়, যেটা হচ্ছে স্ট্রেস হরমোন, তো সেটা যখন আমরা ফিল করতে শুরু করি তখন ফিজিওলজিক্যালি কী করলে এটা স্বাভাবিক হবে। তো এইটা অফকোর্স সায়েন্টিফিক ব্যাখ্যা এটার পেছনে আছে। তারপর হচ্ছে ফোকাস যখন আমরা বলবো তখন আসলে একটা পিকচার দরকার, ফোকাস ইকুয়ালস ওয়ান পিকচার। তো যারাই ফোকাস করতে পারছে না তাদের ওই পিকচারটাই মিসিং। তো আপনি যখন পিকচারের কথাটায় আসবেন তখন দেখবেন যে এগুলো প্রুভেন ফ্যাক্ট, যে যেই পিকচার মাইন্ডে থাকবে ওই ইমোশন বডিতে থাকবে। এগুলো আমরা ট্রেনিংয়ের মধ্যে ডিফারেন্ট প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে, ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখাই যে একটা নেগেটিভ পিকচার দেওয়ার পরে একটা স্বাভাবিক জিনিস উঠাতে পারছে না সে, আবার পজিটিভ পিকচারের পরে অনেক ভারী জিনিস উঠাচ্ছে। লাইক তার যে ফিজিওলজিক্যাল চেঞ্জ অ্যান্ড পিকচারের চেঞ্জ, এই দুটোর অ্যালাইনমেন্টে তার একদম কমপ্লিট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হচ্ছে। কেমন? এরপর ধরেন কোশ্চেন, ওভার থিঙ্কিং যখন হয়, তো আসলে নেগেটিভ কোশ্চেন্স চলতে থাকে, শুধু একটু টুইকিং করে দিতে হয়, রিফ্রেম করে দিতে হয়। নেগেটিভ কোশ্চেনটাকে যদি পজিটিভ প্যাটার্নে নিয়ে আসা যায়, ওভার থিঙ্কিং তার এখন প্রোডাক্টিভ থিঙ্কিংয়ে চলে আসে। তারপর ধরুন এই যে গ্রোথ প্যাটার্ন, যেগুলো যে লাইফে কোন প্যাটার্নে, কোন স্ট্র্যাটেজিতে একটা মানুষ 10 বছরে যা করেছে অনেক ভালো করেছে, কিন্তু এইটা হয়তো সে 3 বছরেও করতে পারত, অথবা নেক্সট 10 ইয়ার্সে যা তার প্ল্যান সেটা হয়তো নেক্সট 1 ইয়ারেও সে পারে। ইলন মাস্ক তো তাই করে, 10 বছরের প্ল্যান লিখে 10 বছরে যে নেক্সট 10 ইয়ার্সে এই করা দরকার করে, সেটা 1 বছরে শেষে ডেডলাইন দিয়ে দেয় 1 বছর। তো এই যে বিষয়গুলো, যে প্ল্যানটা কি হওয়া উচিত। তারপর এই যে হিউম্যান নিডস, লাইক আমরা পানি খাচ্ছি একটু পর পর, আমাদের ঘুম দরকার, আমাদের খাবার দরকার, এগুলো হচ্ছে আমাদের বডির নিড। মানুষের আসলে 3টা পার্ট থাকে, একটা হচ্ছে তার বডি, একটা হচ্ছে তার মাইন্ড, একটা হচ্ছে তার সোল। তো আমরা তো বডিকে দিচ্ছি, বডির সেবা শুশ্রূষা যা কিছু দরকার, খাবার, ঘোরাফেরা যা কিছু দরকার, আমরা ভুলে যাচ্ছি মাইন্ড, সোল। কেউ আবার ধরেন হ্যাঁ মাইন্ডের টুকটাক খেয়াল রাখে, সোলের খবরই নেই যে সোল কিভাবে, তার ফুড কি। তো বডির যেমন ফুড আছে, আমাদের মাইন্ডের ফুড আছে, সোলেরও ফুড আছে। বডির ফুড হচ্ছে হেলদি খাবার যেটা আমরা খাই, হালাল খাবার আমি বলবো অ্যাজ এ মুসলিম। আর মাইন্ডের ফুড হচ্ছে প্রোগ্রেসিভ থাকা, সবসময় শিখতে থাকা, যে কোনো লার্নিং আপনাকে আনন্দ দেয়। আর সোলের ফুড হচ্ছে স্পিরিচুয়াল প্র্যাকটিস, এর বিকল্প নাই। আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তর প্রশান্তি পাবেই হচ্ছে আল্লাহর স্মরণে, স্রষ্টার সাথে কানেক্টেড হয় এমন যে কোনো কাজে। তো আসলে সাংঘর্ষিক অবশ্যই কিছুই নাই, বরং আমি বলবো যে এটা অনেক বেশি হেল্পফুল। কেউ যদি মেডিকেশনে থাকে, তার পাশাপাশি যদি মেডিটেশনের ব্যাপারটাও তার সুন্দরভাবে হয়, তাহলে দুটো মিলে তার রেজাল্ট অফকোর্স অনেক ভালো হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রাতিষ্ঠানিকীকরণ বা প্রাতিষ্ঠানিকী রূপ দেয়া নিজেকে ব্র্যান্ড হিসেবে, সাবিত রায়হান এবং সাবিত ইন্টারন্যাশনাল হয়ে যাওয়া, কিভাবে শুরু করলেন? মানে খুব স্লোলি হলো, নাকি বললো না ফাইন এবার আমি মানুষকে মোটিভেট করতে পারবো, মাইন্ড ট্রেন করতে পারবো? এইখানে সুন্দর একটা স্টোরি আপনাকে শেয়ার করার মতো আছে। আমি একটা ফলের দোকানে দাঁড়িয়েছিলাম, ফল কিনছিলাম আর ভাবছিলাম যে আমি মাদ্রাসায় পড়েছি, আমি মসজিদে ইমামতি করতে পারি, খুতবা দিতে পারি, অথবা আমি মাদ্রাসায় পড়াতে পারি, জি ইংলিশ পারি, ইংলিশে আমি একটা কোচিং সেন্টার স্টার্ট করতে পারি, এবং আমি বক্তব্য ভালো দিতে শিখেছি। এখন আমি হয়তো বক্তৃতা দিয়ে বা একজন ইসলামিক স্কলার হিসেবে নিজেকে পরিচিত করতে পারি। আবার যেহেতু নিজেকে একটা ব্রেক থ্রুর মধ্যে দিয়ে আসছি, তাহলে আমি মাইন্ড ট্রেনিংটাকেও প্রফেশনালি নিতে পারি। তো এগুলো আমি ভাবছিলাম, ফল কিনছি আর ভাবছি। তো আমি দেখলাম যে আমি ইমামতি বিষয়টা অনেক দামি জিনিস, মানুষের সামনে নামাজ পড়ানো, কিন্তু আমি না থাকলে অনেক মানুষ এখানে আছে। আবার কোরআন হাদিস শেখানোর জন্যে মাশাআল্লাহ আমাদের দেশে অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক মুফতি আছেন, মুহাদ্দিস আছেন, মুফাসসির আছেন, এবং অনেক যোগ্যরাই আছেন। আমি না থাকলে এখানে কিছুই কম বেশি হওয়ার কিছুই নাই। তো আমি দেখলাম যে যদি আমি ইংলিশে যাই তাহলে আমাদের কোচিং সেন্টারের অভাব নেই দেশে, কিন্তু মাইন্ড ট্রেনার আমি খুঁজে বেড়াচ্ছিলাম যে একজন মাইন্ড ট্রেনার যিনি সুন্দর করে গুছিয়ে মাইন্ড ট্রেনিং করান লাইফ পরিবর্তনের জন্যে, ফোকাসড হচ্ছে রেজাল্ট,
ফোকাস ট্রেনিং না, ফোকাস বিজনেস না, যে মানুষ লাইফ যেন পরিবর্তন করতে পারে ওইখানে ফোকাস খুঁজে বেড়াচ্ছিলাম। আমি দেখলাম যে আমি যদি একটা পিউরিফাই করে ফিল্টার করে সুন্দর করে একটা বিষয় দাঁড় করাতে চাই, আমি জানি সফরটা অনেক কঠিন হবে, লম্বা হবে, অনেক শ্রম দিতে হবে, ডেডিকেশন লাগবে, একটা সাধনের বিষয়, সব কিছু ভাবছিলাম। তবে এইটাই ক্লিক করেছে যে আমি এই যে সবগুলো জ্ঞানকে একসাথে করে আমি মাইন্ড ট্রেনিংয়ে নিয়ে আসি, যেটা আমার জন্যে একটা বড় কাজের জায়গা হবে। এবং আমি ওই যে লাইক একটা হচ্ছে প্রবলেম সলভ করা, এবং কত মানুষের প্রবলেম সলভ করার জায়গা, যেটা একটু আগে বললাম যে 8 বিলিয়ন পিপল, তার মধ্যে 4 বিলিয়ন পিপল ডিপ্রেসড। 8 বিলিয়ন পিপলের মধ্যে 4 বিলিয়ন পিপল সোশ্যাল মিডিয়াতে সময় দিচ্ছে, 3 বিলিয়ন পিপল হচ্ছে ফেসবুক ইউজ করছে, 1 বিলিয়ন পিপল হচ্ছে টিকটকে ডান্স করছে। লাইক আপনি একটু ইম্যাজিন করে দেখেন যে প্রত্যেক 8 জনের মধ্যে একজন রাস্তায় নাচতেছে। এই পরিমাণ মানুষ এখন সাইকো হচ্ছে আসলে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো এই জায়গায় কাজ করার অনেক বিশাল জায়গা। বাংলাদেশে হচ্ছে 3.8 মিলিয়ন ফ্যামিলিজ। প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি খুঁজে দেখবেন যে কেউ না কেউ ডিপ্রেশনে কষ্ট পাচ্ছে। মানে এত ব্যাপক জায়গাটা, যেখানে খুব সলিডলি কাজ করার মানুষ আপনি গুণে খুবই কমই পাবেন।